দেখবেন জীবনের সবথেকে যে ভালো সময় এবং আনন্দে কাটানোর সময়, সে সময় যেন ভীষণ তাড়াতাড়ি কেটে যায়। আর জীবনে যখন একটু খারাপ স্ট্রেচ চলে, সেই সময়টা যেন কাটতেই চায় না। আমার জীবনে এই ইউকে ট্যুরটা একটা ব্রেথ অফ ফ্রেশ এয়ার ছিল। এমন অনেক প্রিয় মানুষদের সঙ্গে আবার দেখা হলো, যাদের সঙ্গে আমি সত্যি কথা এখন আর চাইলে দেখা করতে পারি না। সেই মানুষগুলোর সঙ্গে দেখা হবে কি হবে না তার ডিসিশন নেয় হচ্ছে ইউকের ভিসা কনসালেট। আমার দিদির সঙ্গে স্পেসিফিক্যালি এখন যদি আমি দেখা করতে চাই, তাহলে লক্ষাধিক টাকা ফ্লাইটের টিকিট খরচ করে যেতে হয়, ভিসার জন্য অপেক্ষা করতে হয় এবং আরও নানা জটিলতা। তাই তাদের কাছে যে শেষমেশ পৌঁছতে পারবো, সেই গ্যারান্টি আমার কাছে এই ট্রিপে ছিল না। তাই এই ট্রিপটা ছিল ভীষণ ভীষণ স্পেশাল। তাহলে চলুন এই ট্রিপের শেষ পর্ব আপনাদের সঙ্গে শেয়ার করি। দিনটা ছিল 1 অক্টোবর 2024, আমার ইউকে ট্যুরের একদম শেষ দিন। সকাল থেকেই আমার এবং আমার দিদির মন ছিল খানিক ভারাক্রান্ত। আবার কবে দেখা হবে সত্যি কথা জানি না। সেদিন আমরা সকালে রিসার্চ করে এটা জানতে পারলাম যে দিদিদের বাস স্ট্যান্ড, যেটা নিয়ারেস্ট সাউথ এন্ড অন সির, সেখান থেকে লন্ডনের স্ট্যানস্টেড এয়ারপোর্ট অব্দি ডিরেক্ট বাস সার্ভিস আছে এবং সেই বাস মাত্র 2 পাউন্ডস নেয় অ্যাজ আ ফেয়ার। আমি চাইলে সেন্ট্রাল লন্ডন হয়ে ট্রেনেও যেতে পারতাম, তবে এখানের বাসগুলোও ভীষণ ভালো, জানেন, যেরকম দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আলাদা করে লাগেজ রাখবার জায়গা আছে। আর সেদিন আমি আবার যে বাসটিতে উঠে বসেছিলাম লন্ডনের স্ট্যানস্টেড এয়ারপোর্ট যাব বলে, সেটা আবার 2টো ডেকে বিভক্ত ছিল। আমার সঙ্গে হেভি লাগেজ থাকার দরুন আমি সেই লোয়ার ডেকেই বসি, বাট ওপর ডেক থেকে কিন্তু ভিউটা বেটার। সেদিন সকাল থেকেই টানা বৃষ্টি হচ্ছিল, ওয়েদার ছিল ভীষণ গ্লুমি। আমার মনের যেরকম কন্ডিশন ছিল, আশপাশের ওয়েদারেরও যেন কন্ডিশন অনেকটা সেরকমই ছিল। আমার সঙ্গে যে লাগেজ ছিল তাতে যে শুধুই মেটেরিয়ালিস্টিক জিনিস ছিল তা নয়, সঙ্গে ছিল আমার এই লন্ডন ট্রিপের একগুচ্ছ মেমোরি, ছিল ব্রেথ অফ ফ্রেশ এয়ার, যা নিয়ে আমি আগামী 1 বছর অনায়াসে কাটিয়ে দিতে পারি। আর দেখুন, এই কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেছি লন্ডনের স্ট্যানস্টেড এয়ারপোর্ট, যেরকমটা আশা করা যায় ভীষণ গোছানো এবং ওয়েল ম্যানেজড। এই হচ্ছে লন্ডনের স্ট্যানস্টেড এয়ারপোর্ট। এটা বাস টার্মিনাল। ভাবুন, আমি এতটা যে ডিস্টেন্স এলাম, আজকে আমার খরচ পড়লো মাত্র 2 পাউন্ড। এটা যদি আমি ট্রেনে আসতাম অ্যাপ্রক্সিমেটলি 30 পাউন্ডস খরচ হতো, আর ট্যাক্সিতে হলে 100 পাউন্ডস। দিদিদের বাড়ি থেকে এটা অ্যাপ্রক্সিমেটলি 60 কিলোমিটার্স দূরে এয়ারপোর্টটা। সরাসরি গাড়িতে এলে 1 ঘন্টা নিত, বাসে 2 ঘন্টা নিল। চলুন প্রবেশ করা যাক। বিদায় লন্ডন, আবার দেখা হবে। আর এয়ারপোর্টের একদম ভিতর অবধিই কিন্তু ট্রেনের সার্ভিস আছে, যেটা এই এয়ারপোর্টের বলা হয় স্ট্যানস্টেড এক্সপ্রেস। এই রকম কিছুটা স্ট্যানস্টেড এয়ারপোর্টের ভিতরের জায়গাটা। এটা কম্প্যারিটিভলি একটা ছোট এয়ারপোর্ট, হিথ্রো বা অন্য বড় এয়ারপোর্টগুলোর সঙ্গে তুলনা করলে। এটার অবস্থান হচ্ছে চেলমসফোর্ড আর ক্যামব্রিজের মাঝামাঝি একটা জায়গায়। এই সামনেই দেখছি ডিপার্চার্স আর সিকিউরিটি। যাওয়া যাক। আর মেইন কথা হচ্ছে যে এত কেনাকাটি হয়েছে, লাগেজের যে কি ওয়েট দাঁড়ালো। আমার তো অ্যালাউ আছে একটাই 25 কেজির লাগেজ, ভগবান জানে এক্সট্রা টাকা দিতে হবে কিনা। এই ছিল সামনে এমিরেটসের চেক ইন কাউন্টার। কি অসম্ভব সাহায্য করলেন ওরা, কি বলবো। আমার যেটা চেক ইন লাগেজ ছিল সেটা 24 কেজি ছিল, 1 কেজির জন্য বেঁচে গেছি। আমার যেটা ক্যারি অন ব্যাগেজ ছিল সেটা সামান্য একটু ওজন বেশি ছিল। ওনারা আমাকে নানা ট্রিক্স বললেন, নানা উপায় বললেন, যাতে আমি জিনিসটাকে সাথের মধ্যে কন্টেন করতে পারি। আমি কলকাতা থেকে আসার সময় যে ব্যবহার পেয়েছিলাম ঠিক তার উল্টো। এই সত্যি এই ভদ্রতাটা, এই সভ্যতাটা এনাদের থেকে শেখার মতো। আর এই স্টেশন থেকে ধরুন যারা আবার সিটির দিকে যাবেন, ডিরেক্ট বাস টু লন্ডন আছে, ন্যাশনাল এক্সপ্রেস আছে, আর যে কোনো সাহায্যের জন্য ইনফরমেশন ডেস্ক আছে। এখানে একটা জিনিস বলে রাখি, যদি আপনাদের কাছে কোনো লিকুইড আইটেমস থাকে, যেরকম আমার কাছে জলের বোতল আছে, আমাকে জলটাকে ফেলে দিয়ে ঢুকতে হবে, প্রথম কথা। বোতলটা রাখতে পারি। আর যদি ধরুন কোনো কসমেটিক আইটেমস থাকে, কিছু থাকে, সেগুলোকে আপনাকে একটা ওই কি বলবো, একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিকের মধ্যে সব ভরে নিয়ে আলাদা করে যেতে হবে। এখানের নিয়ম এটা এয়ারপোর্টে, জানি না কারণ কি, বাট দিস ইজ হাউ থিংস আর। যাক, সিকিউরিটি মিটলো। এখন ঘড়িতে বেজে গেছে প্রায় সন্ধে 7টা। আমাদের বোর্ডিং শুরু হয়ে যাবে 8:10 নাগাদ থেকে। 9:10 যেহেতু এখান থেকে ডিপার্চার। দেখি এয়ারপোর্টটা একটু ঘুরে, কিছু যদি ভালো লাগে তাহলে কেনাকাটিও করা যেতে পারে। আর এখানে লাউঞ্জ অবশ্যই আছে।
এখানে সিকিউরিটি ভালো মতো স্ট্রিক্ট, প্রতিটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে এবং প্রচুর সময় নিচ্ছে। আমি বলবো যখন আপনাদের ইন্টারন্যাশনাল ফ্লাইট থাকবে চেষ্টা করবেন 4 ঘন্টা আগে আসে। এখানে এমিরেটসের এই রাত্রির বেলায় একটাই ফ্লাইট ছাড়ে, তাই ওনারাও বললেন যে চিন্তা নেই, আমাদের এই একটাই ফ্লাইট, তাই কনফিউশনের কোনো জায়গা নেই। আমি এখানে যে লাগেজ চেক ইন করলাম সেটা সরাসরি কালকে বিকেলে যখন কলকাতায় পৌঁছবো তখন পাবো। আমার কাছে যে পাউন্ডার্স পেনিসগুলো আছে সেগুলোকে খরচ করে নিতে হবে, কারণ সেগুলোকে কোথাওই আর ব্যবহার করতে পারবো না, তাই ইউকে ছাড়ার আগে যা খরচ করার করে নিতে হবে। এইরকম কিছুটা স্ট্যানস্টেডের এয়ারপোর্টের ভিতরটা, ডিউটি ফ্রি ওখানে গেছিলাম, অনেক দোকানপালা আছে, এখানেও খাবার দোকান প্রচুর, একদম বার্গার কিং থেকে শুরু করে ক্যাফে নিরো সব রকম বড় ব্র্যান্ডস আছে। আর এখানে ডিউটি ফ্রিটা দুবাইয়ের মতো অত বড় না হলেও কোয়াইট গুড এনাফ। দারুণ সুন্দর সাজানো ভিতরটা, তবে হ্যাঁ ছোট, এয়ারপোর্টটা বেশ ছোট। ডিউটি ফ্রি বড় বড় সমস্ত ব্র্যান্ড আছে, জো মেলন থেকে ম্যাক, অনেক বড়। তবে আমি এই ডিউটি ফ্রির এক্সপিরিয়েন্সটা রেখে দিতে চাই হচ্ছে দুবাইয়ের জন্য। ক্লিনিক, এস্টে লডার, অনেক বড় বড় ব্র্যান্ডস আছে, আমি অর্ধেকগুলোর ব্যাপারে জানিও না। এই সেকশনটা মোস্টলি হচ্ছে বিউটি সেকশন আর কি। এদিকে দেখুন ডিওর, ডিউটি ফ্রি সিগারেটস, ডিউটি ফ্রি হুইস্কিজ, যারা মদ্যপান করেন তাদের খুব ভালো, প্রচুর রকম অপশন এখানে, কত রকম দোকান শুধু দেখুন, শ্যানেল, বস। আমার আজকের এই ফ্লাইটটা একটু ফ্যাসিনেটিং। আমি এখান থেকে ধরুন এখানে লোকাল টাইম 9:10-এ ফ্লাইট ছাড়বে, আমি পৌঁছবো কলকাতায় গিয়ে কাল বিকেল 7:45-এ। দুবাইতে প্রায় 6.5-7 ঘন্টা একটা লেওভার আছে। আর আজকে এখান থেকে ফ্লাইট ছাড়বে গেট নাম্বার 12 থেকে। চলুন যাওয়া যাক। আর এমিরেটস লাউঞ্জ গেট 12-এ যাওয়ার জন্য আবার একটা ট্রেন নিতে হবে। Important announcement. Leave the transit at this station to gate 9 এত বড় এয়ারপোর্ট, ট্রেনে করে গেটগুলো এলাম, আবার লিফটে করে গেটগুলো অবধি পৌঁছলাম, এইবার ফাইনালি গেট নাম্বার 12 দেখতে পাচ্ছি। এই বাঁদিকে হচ্ছে এমিরেটস লাউঞ্জ। সম্ভবত যারা এমিরেটসে ফ্লাই করছে তারা এখানে বসতে পারে। আমার ফ্লাইটের বোর্ডিংয়ের টাইম হয়ে গেছে, তাই আর হলো না। আমি এয়ারপোর্টটাকে যতটা ছোট ভাবছিলাম ততটা নয়, একটু আন্ডার এস্টিমেটই করে ফেলেছি মনে হচ্ছে। এই বোর্ডিং শুরু হবে এবার। এইবার আমাদের বোর্ডিং অ্যাকচুয়ালি শুরু হলো। ইকোনমি ক্লাস ডান দিকে। দেখি আমার সিটটা কেমন আজকে। তবে আজকেরটা কিন্তু A380 নয়, 777-300ER। এই লন্ডন টু দুবাইটাও তাই।
আমি যখন কলকাতা থেকে লন্ডন এসেছিলাম তখন কিন্তু আমি আমার এমিরেটসের ইকোনমি ক্লাসের ডিটেলড এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছিলাম। এক্ষেত্রেও বিরাট যে আলাদা কিছু তা নয়, সিটের কমফর্ট বা লেআউটটা একদম একই রকম। আপনার সিটের সামনেই ইনফোটেনমেন্ট স্ক্রিনটা আছে, যেটা আপনি ইউজ করতে পারেন নিজেকে এন্টারটেন রাখার জন্য। লেগ স্পেস মোটামুটি আমি 6 ফুট 2 ইঞ্চির একজন মানুষ, আমার বসার পরেও সাফিসিয়েন্ট ছিল। লন্ডন থেকে দুবাই অবধি এই যে ফার্স্ট লেগ অফ দ্য ফ্লাইট, এটা অ্যাপ্রক্সিমেটলি 6 থেকে 6.5 ঘন্টা নেয়। তবে সেদিন আবার কপাল খারাপ থাকার দরুন আমাদের ফ্লাইটটা কিছুটা রিরুট করে অনেক বেশি সময় নিয়েই যাচ্ছিল। আপনারা অনেকেই জানেন এখন মিডল ইস্টে একটা টেনশন চলছে এবং তার জন্য এয়ার স্পেস ভালোভাবে এফেক্টেড। আর কি করা যাবে, সেটা অবশ্যই একটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা। তবে অনেক ফ্লাইট কিন্তু তার জন্য ডিসরাপ্টেড হয়েছিল আমরা যখন ফ্লাই করছিলাম তখন। এমনকি আজকে যখন আমি ভিডিওটা দিচ্ছি তখনও আমি পড়লাম যে এমিরেটস এতিহাদ অনেক ফ্লাইট কিন্তু বাতিল করছে। একটু মাথায় রাখবেন, আনটিল দিস প্রবলেম গেট সলভড এই রকম ঘটনা কিন্তু বারবার ঘটতে থাকবে। আচ্ছা, আপনাদের মনে হয়তো অনেকেরই প্রশ্ন জাগছে যে আমি ফ্লাইটের টাইম বললাম, কোন এয়ারপোর্ট থেকে কোন এয়ারপোর্ট যাচ্ছি সেটা বললাম, খরচটা বললাম না কেন। খরচের ব্যাপারটা বলে দিই। আমার অ্যাপ্রক্সিমেটলি এই ফেরার ফ্লাইটটায় খরচ পড়েছিল 31,000 টাকা মতো। এতটা কম হয় না। আমি যেহেতু রাউন্ড ট্রিপের টিকিট কেটেছিলাম, আমার কলকাতা টু লন্ডন আর লন্ডন টু কলকাতা মিলে ওই 60-62 হাজার টাকা খরচ পড়েছিল। প্লেন ছাড়ার সঙ্গে সঙ্গেই মেনু কার্ড এসে গেল যে আমরা অ্যাজ আ প্যাসেঞ্জার ইকোনমি ক্লাসে কিসের খাবার পাবো এবং কি কি খাবার পাবো। আমাদের এই যে ফ্লাইটটি ছিল তাতে ডিনার আমাদের সার্ভ করা হয় প্রথমেই। ডিনারে ওনাদের যে ইউজুয়াল প্ল্যাটার হয় তাই ছিল, রাইস অ্যান্ড চিকেনের মেন পোর্শন, তার সঙ্গে বান, চিজ কেক, আরও নানা রকম খাবার। এমিরেটসের আমার সব থেকে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে এমিরেটসের প্রতিটা খাবার কিন্তু খাওয়ার মতো। এটা সেই আইআরসিটিসির একটা যাচ্ছে তাই খাবার নয়। এখানে ওনারা যেরকম দাম নেয়, প্রত্যেকটা খাবার আপনি যদি ইন্ডিভিজুয়ালি খান তার স্বাদ পাবেন এবং খুব ফ্রেশভাবে সার্ভ করা হয়। অ্যাডিশনালি এই জাতীয় চকলেট, ছোট ছোট বিস্কিট, হ্যান্ড ওয়াশ, ওয়েট ওয়াইপস, অনেক কিছু কিন্তু ওনারা দিয়েছিলেন এবং প্রতিটা জিনিস আমি মন থেকে বলছি খেয়ে ভীষণ খুশি। সেদিন যেহেতু ফ্লাইটটা রাত্রিবেলা ছিল তাই এই ডিনারটার একটা নেসেসিটিও ছিল। পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো, আমাদের ফ্লাইট পৌঁছে গেছিল ইউএইর এয়ার স্পেসে। একটা জিনিস এই চক্করে মিস হয়ে যায়, সেটা আপনাদের বলে রাখলাম, সেটা আমারও জানা ছিল না। আমাদের কিন্তু এই ফ্লাইটে ডিনার বাদেও সকালে একটা কন্টিনেন্টাল ব্রেকফাস্ট পাওনা ছিল। তবে এমিরেটসের কি বলবো, এই যে ভদ্রতা, সেক্ষেত্রে ওনারা যদি কোনো প্যাসেঞ্জার ঘুমিয়ে থাকে তাদেরকে ডেকে তুলে কিন্তু কোনো ব্রেকফাস্ট সার্ভ করে না। আমি যখন পরে জানলাম যে আমার ব্রেকফাস্টটা কোথায় পেলাম না, তো বললো আপনি ঘুমিয়ে গেছিলেন স্যার, আমাদের ডেকে কাউকে তুলে এরকমভাবে আমরা ব্রেকফাস্ট সার্ভ করি না। সেটা একদিকে বোধহয় ভালোই ছিল, বাট ওই আর কি, ব্রেকফাস্টের সময় একটু যদি খেয়াল রাখেন তাহলে কিন্তু পাবেন, নইলে আমার মতো আপনাদেরও ব্রেকফাস্টটা মিস হয়ে যাবে। আর ইউএই এয়ার স্পেসে ঢুকে গিয়ে আমরা যখন দুবাইতে ধীরে ধীরে ল্যান্ড করছিলাম, কিছুটা এরকম বিউটি দেখতে পাচ্ছিলাম দুবাইয়ের। দুবাই শহরটা উপর থেকে যেন দেখে মনে হয় একটা মরুভূমির মধ্যে একটা গোটা শহর খুব প্ল্যান করে গড়ে উঠেছে। ব্যাপারটা অনেকটা সত্যিতেও তাই। ফ্লাইট থেকে নামার সময় কিন্তু একটা ব্রেথ টেকিং ভিউ পাওয়া যায় আশপাশের। আমি কি দেখতে পেলাম চলুন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। এখন ঘড়িতে বাজে 8:40 আর আমার ফ্লাইটের বোর্ডিং হতে প্রায় 4 ঘন্টা বাকি। তো অসুবিধা একদমই হবে না আশা করি। এখানে এবার একটু ডিউটি ফ্রি এবং অন্য জায়গাগুলো ঘুরে দেখি। হাতে বেশ খানিকটা সময় আছে। আর এখানে স্লিপ লাউঞ্জ বলে একটা আছে, এখানে সম্ভবত আপনারা এখানের পডসগুলোয় খানিকক্ষণ ঘুমিয়ে নিতে পারেন চাইলে। আর এই হচ্ছে দুবাইয়ের পৃথিবী বিখ্যাত ডিউটি ফ্রি শপ, অনবদ্য কালেকশন এখানে। আমার যেটা নিয়ে আগ্রহ, ইলেকট্রনিক্সের সেকশনটায় যাই, চলুন দেখি কি আছে। DJI এর Osmo Pocket 3।
এই দেখুন ডিউটি ফ্রিতে সোনার দোকান, 22 ক্যারেট 24 ক্যারেট সোনা ভ্যাট ফ্রি বিক্রি হচ্ছে। এখানের ডিউটি ফ্রিটা অনেক অনেক বড়, এক মাথা থেকে এক মাথা আমি হাঁটছি। আমি একটা লাউঞ্জের খোঁজে আছি, শেষই হচ্ছে না যেন। এখানে আমাকে বললো স্টারবাক্সের পরে নাকি একটা লাউঞ্জ আছে, আর এদিকে দুবাই ইন্টারন্যাশনাল হোটেল বলে একটা হোটেলও আছে। যাদের হয়তো লং ট্রানজিট আছে তারা এখানে থেকেও যেতে পারেন চাইলে। আর এই সামনে দুবাইয়ের সেই বিখ্যাত মারহাবা লাউঞ্জ। চলুন যাওয়া যাক। লাউঞ্জ অ্যাক্সেস আমার প্রায়োরিটি পাস আছে, আশা করি প্রবলেম হবে না। এইদিকেই মারহাবা লাউঞ্জ, এই হচ্ছে মারহাবা লাউঞ্জ। ছোটোর ওপর, বিরাট আহামরি কিছু নয়। এই লাউঞ্জটায় এসেছিলাম অনেক আশা নিয়ে, বিরাট একটা কিছু নয়, খুবই সাধারণ খাবার দাবার। কোনো রাইস রুটির আইটেম তো কিছুই নেই, ওই চিকেন সসেজ মাফিন আর কিছু কেক টেক নিলাম। দুবাইয়ে এর থেকে একটু বেটার আশা ছিল আর কি, অ্যাটলিস্ট ইন টার্মস অফ খাওয়া দাওয়া। বেকারি একটা প্রায়োরিটি পাসের এন্ট্রি নষ্ট হলো আর কি। এটা হচ্ছে দুবাই এয়ারপোর্টের স্লিপ লাউঞ্জ, আর একটা কার্যকরী জিনিস। এখানে আপনারা ঘুমোতে পারেন টাকা দিয়ে, মানে হোটেলের মতো অত এক্সপেন্সিভ না হলেও এখানে প্রায়োরিটি পাস থাকলেও আপনারা কমপ্লিমেন্টারি অ্যাক্সেস পাবেন। পাস থাকলে আপনারা ফ্রি শাওয়ার আর ন্যাপের ফেসিলিটিটা পেতে পারেন। এনাদের অনেক ক্লাস আছে, পেডগুলো আরো অনেক বেটার, বাট ফ্রিতে ওই একটা 6 জনের থাকবার মতো পড ওনারা দেয়। এইরকম কিছুটা শোয়ার জায়গা, পড। এসিটা এখানে বড্ড কম চলছে আর কি, বিরাট একটা কিছু ঠান্ডা নেই। জানি না কতটা কমফোর্টেবল লাগবে, বাট ফ্রিতে শুতে পারছি, আর কি চাই। যে ফ্লাইটটা আজকে 1:05 ছাড়বার কথা ছিল সেটা ডিলে হয়ে 2:20 ছাড়ছে। এমিরেটস তাই নিজের তরফ থেকে বলেছিল যদি খিদে বা খেতে চান আপনারা, ওরা ফ্রি অফ কস্ট খাওয়ার এবং বেভারেজ দেবে। যদিও আমার সেটা প্রয়োজন পড়েনি, তবে ভিড় হয়ে গেল এবং বেকার ফিরতে দেরি হবে আননেসেসারিলি। দুবাই থেকে কলকাতার এই ফ্লাইটটাতেও আগের ফ্লাইটটার মতনই ইকোনমি ক্লাসেই আমার সিট ছিল। টোটাল ফ্লাইং টাইম মোটামুটি দুবাই টু কলকাতার এই 4 ঘন্টা 15 মিনিট মতো। এবং এখানেও কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি ফুড ছিল, লাঞ্চ আমাদের ইনক্লুডেড ছিল। লাঞ্চের মধ্যে ওই একই রকম খাবার যেটা আগে দেখিয়েছি, একটা মেন চিকেন আর রাইস পোর্শন থাকে, তার সঙ্গে নানা রকম অন্য অ্যাক্সেসরিজ। এই ফ্লাইটটায় জানেন সব থেকে বেশি সেই মানুষগুলোকে চোখে পড়লো যারা ইউরোপে গেছিলেন, আফ্রিকায় গেছিলেন এবং তারা কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে গেছিলেন এবং বাড়ি ফিরছিলেন। তাদের অনেকের সঙ্গে কথা হলো এবং তাদের ইউরোপ ভ্রমণের ব্যাপারে জানতে পারলাম। আমাদের খাবার কিছুটা এরকম ছিল, অ্যাজ ইউজুয়াল খাবার খুব ভালো ছিল এবং সাফিসিয়েন্ট পরিমাণে ছিল। বাংলায় একটা কথা আছে, যার শেষ ভালো তার সব ভালো। তবে আমার ক্ষেত্রে বোধহয় সেই জিনিসটা হলো না। আমার ফ্লাইট এক্সপিরিয়েন্সের ব্যাপারে কিন্তু আমার বিরাট একটা কোনো কমপ্লেন্টের জায়গা নেই। লন্ডন টু দুবাই বলুন কিংবা দুবাই টু কলকাতা, দুটোই রিজনেবলি এই ইকোনমি ক্লাস ধরলে বেশ কমফোর্টেবল ছিল। যখন যা দরকার হয়েছে পেয়েছি, এবং এখানের যারা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছিল এই দুটো রুটেরই তারা ভীষণ পোলাইট ছিল। আমি যখন কলকাতা থেকে দুবাই এসছিলাম, দুবাই টু লন্ডন ফার্স্ট লেগ অফ দ্য ফ্লাইট যেটা কলকাতা টু দুবাই, সেখানে লোকজনের ব্যবহার অত্যন্ত খারাপ ছিল এবং চোখে পড়বার মতো খারাপ ছিল, এবং সবার সেটা কিন্তু একটা কমপ্লেন্টের জায়গা ছিল। লাকিলি ফেরার সময় সেরকম কিছু পাইনি। তবে ফেরার সময় যেটা হলো সেটা হলো এমিরেটস আমার একটা অত্যন্ত প্রিয় লাগেজ ভেঙে দিয়েছিল। হ্যাঁ, আপনারা ঠিকই দেখেছেন, এমিরেটস অনিচ্ছাকৃতভাবে হলেও আমার লাগেজটিকে ভেঙে ফেলেছিল। ব্যাপারটা একেবারে এরকম নয় যে ওনারা জানতো রিতম বলে কেউ আসবে এবং আমাকে পার্টিকুলারলি টার্গেট করেছিল, এরকম জাতীয় ঘটনা ঘটতেই পারে।
তবে হ্যাঁ, যেটা মূলত আমার বলার, যে জন্য এই সেকশনটা শ্যুট করছি, সেটা হচ্ছে যে এরকম ঘটনা ঘটলে অ্যাজ আ প্যাসেঞ্জার আপনার রাইটস কি, আপনি কি করতে পারেন, আপনার যে এই গ্রিভেন্স সেটা কিভাবে সলভড হবে, আমি কিভাবে পেলাম আমার রিফান্ড বলুন বা আমার যে প্রবলেম ছিল সেটা ওনারা কিভাবে ম্যানেজ করলেন, চলুন সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই ছোট করে। এমিরেটস আমাদের যখন লাগেজগুলো কনভেয়ার বেল্টে আসছিল, প্রথমত আমার পেতে প্রচুর দেরি হয়। এত বড় একটা ফ্লাইট, এত লোকের লাগেজ, আমি প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে আমার লাগেজ পাই। লাগেজটা যখন হাতে পাই তখন দেখি অলরেডি মাথার দিকটা ভেঙে গেছে। সমস্যা সুটকেসটা ভেঙে যাওয়ার থেকেও এটা, ধরুন আপনার কাছে 25 কেজি লাগেজ, আপনি ইমিডিয়েটলি কোথায় রাখবেন? আমার তাও এমনভাবে ভেঙেছিল যে আমি সেটাকে কোনোভাবে ম্যানেজ করে বাড়ি আনতে পারি। এরকম হতেই পারে যে আরও বিচ্ছিরিভাবে ভাঙলো, সেক্ষেত্রে আপনাকে ওই এয়ারপোর্টের মধ্যেই একটা নতুন লাগেজ কিনতে হবে। কিছু করার নেই। তো ওনাদের যেটা কাস্টমার সার্ভিস টিম, যারা ওই কনভেয়ার বেল্টের পাশেই থাকে, তাদের সঙ্গে গিয়ে কথা বললাম। তো ওনারা প্রথমেই যে জিনিসটা দেখলো সেটা হচ্ছে আমার লাগেজের ওজন কত। যেরকম বলছিলাম 25 কেজি পারমিশন ছিল, ওনারা দেখলো যে আমি বেশি পরিমাণ লাগেজ এনেছি বলে ভাঙলো কি না সেটা চেক করলো। তো দেখলো না, আমার 25 কেজি বোধহয় লাগেজ পারমিট ছিল, আমার 23-24 কেজি মতো ওয়েট ছিল। তো আমার সেদিকে কোনো প্রবলেম হয়নি। তারপর ওনারা বললো যে আপনি যে লাগেজটা নিয়ে এসছেন সেটার কি কোনো বিল আছে, আপনি জানেন এটার দাম কত? লাকিলি আমার এই লাগেজটা ফ্লিপকার্ট থেকে কেনা ছিল, তো আমার কাছে ইনভয়েস ছিল। বললো দেখুন, দুটো পদ্ধতি হয়। একটা হচ্ছে যে আমরা আপনার ক্ষয়ক্ষতিটা দেখব, আপনাদের বাড়িতে আমাদের এমিরেটসের কেউ যাবে, সে সমস্ত চেক করবে এবং আমাদের এসে জানাবে ক্ষয়ক্ষতির পরিমাণ, আমরা সিমিলার লুকিং একটা লাগেজ আপনাদের প্রোভাইড করতে পারি, কিংবা আপনার লাগেজের যে দাম তার 70% আমরা ইমিডিয়েটলি আপনার হাতে দিয়ে দেবো। এবার যেরকম হয়ে থাকে, ওনারা কিছুতেই মানতে চাইছিলেন না যে আমার লাগেজের দাম কত। আমি যত বলি, ভাগ্যিস আমার কাছে ইনভয়েস ছিল প্রমাণ দেওয়ার জন্য, তো সেটা দেখানোর পরে একটু দরদাম করতে হলো এবং মোটামুটি আমার যা লাগেজের দাম ছিল ইনভয়েসে তার 70% ওনারা দিলেন। কিন্তু সমস্যা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে এই যেটা হ্যারাসমেন্ট হলো সেটার তো কোনোভাবে ওনারা কোনো মেকআপ করলেন না, ওনারা ওই টাকা দিয়ে খালাস আর কি। আর দেখুন, সমস্ত জিনিস যদি টাকা দিয়ে মাপা যেত বা বিচার করা যেত তাহলে তো পৃথিবীটা অন্যরকম হতো। এই লাগেজটার সঙ্গে আমার কিন্তু সামহাও একটা ইমোশনাল কানেক্ট ছিল, সেটা কেন সেটা আমি আর বলছি না, বাট দিস ওয়াজ স্পেশাল টু মি। তো সেটা তো আর ওনারা কোনোদিন রিপ্লেস করে দিতে পারবেন। এবং যেটা বারবার বললাম, যদি ক্ষয়ক্ষতির পরিমাণটা এমন হতো লাগেজের যে আপনাকে ইমিডিয়েটলি আবার এয়ারপোর্টের মধ্যেই একটা কিছু কিনতে হবে, এয়ারপোর্টের জিনিসের কি দাম আপনারা জানেন, তো সেক্ষেত্রে কিন্তু খুব মুশকিল হয়ে যায়। তো এরকম ঘটনা পৃথিবীতে আমার সঙ্গে যে প্রথম ঘটেছে তা নয়, এরকম ঘটনা বারবার ঘটেই থাকে। আমার যেটা বলার কথা সেটা হচ্ছে যে এয়ারলাইন্সকে কিন্তু এই ব্যাপারটা ছেড়ে দেবেন না, ওনাদের কাছে গিয়ে সমস্ত ঘটনা বলবেন এবং বললে আপনারা কিন্তু টাকা হলেও বা ওনারা যদি রিপ্লেসমেন্ট প্রোভাইড করে কিছু না কিছু পাবেন। তো আমার মনে হয় এটা আপনাদের সঙ্গে শেয়ার করার দরকার ছিল, তাই বললাম। যাই হোক, ভিডিওটিকে আর দীর্ঘায়িত করছি না। আজকের এই ভিডিওটার সঙ্গেই কিন্তু আমার ইউকে ট্যুরের সমস্ত ভিডিও কমপ্লিট হলো। আশা করি এই গোটা ট্যুরটা আপনারা এনজয় করেছেন এবং আজকের ভিডিওটা স্পেসিফিক্যালি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটিতে একটি লাইক দেবেন। কালকে থেকে বা পরশু থেকে শুরু হচ্ছে আর একটা কমপ্লিটলি নতুন ট্রাভেল সিরিজ, আশা করি আপনারা সেটা এনজয় করবেন।